নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী পুণ্যস্নান উৎসবে পদদলিত হয়ে 10 জনের মৃত্যু, আহত অর্ধশত। অব্যবস্থাপনাকে দুষলেন পুণ্যার্থীরা। রাজধানীর দক্ষিণখান থেকে আরজেস গ্রেনেড, বিস্ফোরক, জিহাদি বইসহ 4 জেএমবি সদস্য আটক। বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল দাবি র্যাবের। ছুটির দিনেও চলছে ঢাকার 2 সিটির মনোনয়ন ফর্ম সংগ্রহ। চট্টগ্রাম সিটি নির্বাচনে শুরু হচ্ছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্তের কাজ। রাজনৈতিক সহিংসতা আর জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের পর ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা। লাগাতার হরতাল অবরোধেও পড়েনি নেতিবাচক প্রভাব। এবং ইন্টারনেট ব্যবহার করে কৃষকদের কৃষি পরামর্শ দেওয়ার উদ্যোগ সরকারের। প্রান্তিক কর্মীরা এ বিষয়ে দক্ষ হলেই সুফল মিলবে, অভিমত বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্য স্নান উৎসবে পুণ্যার্থীদের ভিড়ে পদদলিত হয়ে 10 জন মারা গেছেন। আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত। নিহতদের মধ্যে 7 জন নারী ও 3 জন পুরুষ রয়েছেন, যাদের সবার বয়স 50 ঊর্ধ্ব। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, শুক্রবার সকাল 10টার দিকে মহাষ্টমীর পুণ্য স্নান উৎসবে জেলার রাজঘাট ও প্রেমতলায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার ভোর 6টা থেকে হিন্দু ধর্মাবলম্বীদের এ পুণ্য স্নান শুরু হয়। এদিকে এই ঘটনার জন্য দর্শনার্থীদের দুষলেন পুণ্যার্থীরা। ইতোমধ্যে নিহতদের পরিচয় শনাক্ত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া নিহতদের প্রত্যেকের পরিবারকে 25,000 টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী প্রশাসক। প্রতিটা ঘাটের মধ্যে যে রকম প্যাসেজ থাকা দরকার, যে প্যাসেজটা দিয়ে তীর্থযাত্রীরা স্বাচ্ছন্দ্যে ঢুকবে এবং স্বাচ্ছন্দ্যে বের হবে, ওই জায়গাগুলি সরুর কারণে মানুষ ঢোকার সময় যেই চাপটা মানুষের মধ্যে চাপাচাপি হয়, ওই কারণেই এই দুর্ঘটনাটার মূল কারণ। প্রত্যেক পরিবারকে 25,000 টাকা করে দিবেন এবং তাদের যাওয়ার জন্য, তাদের যেই জায়গা থেকে তারা এসছে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওমর, সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন? সজল, আপনি জানেন যে এরই মধ্যে কি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এবং এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই নারায়ণগঞ্জের এই যে প্রত্যন্ত অঞ্চল লাঙ্গলবান্ধা, যেখানে বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান এবং নেপাল এবং শ্রীলঙ্কা থেকেও পুণ্যার্থীরা এখানে স্নান করতে আসেন, সেখানে সাধারণ মানুষের ঢল নেমেছে। তারা এখানে আসলে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য উৎসুক জনতার এখানে ভিড় জমে গেছে এবং অনেকেই এখানে আসছেন যাদের স্বজনরা এখানে পুণ্যস্নান করতে এসেছিলেন, তাদের স্বজনদের খোঁজ নিতে এখানে অনেকেই এসেছেন এবং যারা মারা গেছেন তাদের স্বজনরাও এখানে এসেছেন এবং এই পুরো এলাকায় একটি শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। আপনি জানেন যে এখানে পুণ্য লাভের আশায় প্রতি বছরই এখানে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা এখানে আসেন এবং আজ ভোর রাতের দিকে সেই তিথি ছিল, তখন এই ব্রহ্মপুত্র নদে ডুব দিয়ে পুণ্য লাভের আশায় এখানে লাখো লাখো মানুষ জড়ো হয়েছিলেন এবং সেই সময়ই আসলে এই দুর্ঘটনাটি ঘটে এবং সেই সময়ে একটি চক্র সেখানে আতঙ্ক ছড়িয়েছিল এবং গুজব ছড়িয়েছিল বলে এখানে অনেক প্রত্যক্ষদর্শী আমাদের কাছে জানিয়েছেন। এমনই একজন প্রত্যক্ষদর্শীর সাথে আমরা এখন কথা বলবো। আপনার কাছে আমি জানতে চাইবো আসলে সেই সময়ে আসলে কি ঘটেছিল এবং আপনি কি দেখতে পেয়েছেন। তখন ভোর 6টা বাজে সবাই স্নান করতে আসছে একসাথে। স্নান করার মুহূর্তে মানুষ হঠাৎ করে সমাগম বেড়ে যাওয়ার ফলে মানুষের ভিড়টা বেড়ে যাওয়ার ফলে কিছু আউটলুক আইসা মানে ভিড় সৃষ্টি করার ফলে মানুষের পকেট থেকে মোবাইল চুরি করা শুরু করে, চেন চুরি করে, আমার মোবাইলটাও নিয়ে গেছে। অনেক আউটলুক আসছে এখানে, ঠিক আছে। আউটলুক আসার ফলে এগুলো নিয়ে যাওয়ার ফলে আরো ভিড়টা বেশি হয়। তখন এখানে ব্রিজের উপরে কিছু 7-8 জন লোক জোরে জোরে চিল্লে বলতে শুরু করলো যে এখানে ব্রিজ ভেঙে গেছে, আপনারা জলদি পালান। তখন কিছু লোক দৌড় দেওয়ার পরে ওই আরো যারা পিছনে ছিল তারা মনে করছিল ওইখানে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে, তারাও দিছে দৌড়। হাজার হাজার লোক যদি একসাথে দৌড় দেয়, নিচে পড়ে গেছে মানুষ, এরা আর উঠতে পারে নাই।
চাপা ফুরা, মানুষের চড়ার তলে ফুরা, এক জায়গায় একজন ফুরা মরে রয়েছে। হাজার হাজার স্যান্ডেল এখানে বাইরে ফুরে রয়েছে। আমারও দেখেন, আমিও দৌড় দিচ্ছি, আমারও পায়ে স্যান্ডেল নেই, আমিও ভয়ে আতঙ্কে আমিও দৌড় দিচ্ছি। এখানে গুজব খবরটা ছড়ানোর ফলে এই দুর্ঘটনাটা ঘটে। এই ঘটনার পরেই কি আসলে কেউ উদ্ধার করতে যেতে পেরেছিল, নাকি মানে কোন জায়গাটা, তারা কি নদীতে পড়ে গিয়েছিল নাকি এমনি রাস্তার উপরেই তারা রাস্তার উপরে ওরা ছিল, কোথাও নদীতে পড়ে না, রাস্তার উপরে। সবাই মানুষের যাতা খেয়ে মারা গেছে, কেউ ভিড়ে মারা গেছে, যারা বয়স বেশি তারা মানুষের ভিড়ে মারা গেছে, আর অনেকে আছে নিচে পড়ে মারা গেছে। দেখেন তাদের কপাল বাইটে গেছে, কোলের পড়ছে, আর উঠতে পারে না। মানুষের হাজার হাজার মানুষের ঢল নামছে, ফাড়াইয়া চলে গেছে, আর উঠতে পারে না। এমনিতে মানে নিখোঁজ কতজন আছে? নিখোঁজ এখনো 7-8 জন আছে। এদেরকে বিভিন্ন জায়গায় হসপিটালে নিয়ে গেছে। কয়জন? আনুমানিক 7-8 জন আছে, আর কম হবে না। আপনাকে ধন্যবাদ সজল। আমরা এখানে এমন একজনের সাথে আমরা কথা বলবো যিনি তার সাথে আমরা কিছুক্ষণ আগেই কথা হয়েছিল, এবং তিনি বলছিলেন যে 2 দশকেরও বেশি সময় ধরে তিনি সেই কিশোরগঞ্জ থেকে এখানে পুণ্য স্নান করতে আসেন, এবং তার কাছে আমরা জানতে চাইবো যে তার অভিজ্ঞতা এবং কি মনে করেন আসলে এই ঘটনা যে ঘটছে এর কারণটা কি। এই ঘটনা ঘটছে আমার বাড়ি হলো কিশোরগঞ্জ। আমি অজিত সাহা, দীর্ঘ 23 বছর আমি এই এলাকাতে আসি অষ্টমী স্থানে। প্রতি বছরই দেখি আপনার শীতলক্ষা নদের যত কচুরিপানা আছে সব পরিষ্কার করে দেয় এখানে স্থানীয় প্রশাসন প্লাস কমিটি। এইবার কিন্তু তারা ওইটা করে নাই। প্রতি ঘাটে 30 ফিট বাই 30 ফিট একটা জালের নেট দিয়ে সৃষ্টি করছে। সব পুণ্যতীর্থীরা মনে করতেছে যে আমরা এখানে গিয়ে স্নান করবো। যদি পরিষ্কার থাকতো, চতুর্দিকে সইরা যাইতো, কিন্তু এই লোকগুলা আহত হইতো না। আর আমার ভাইয়া যে কিছু কথা বললো যে কিছু লোক এই দিক সেই দিক, মেলাতে এমন ধরনের কিছু ঘটনা ঘটেই, প্রত্যেক মেলাতেই। হ্যাঁ, ওনার কথাটা ঠিক আছে, কিন্তু আসল কারণটা হইল কচুরিপানা। সীমিত জায়গা, যে এই জায়গাটুকের ভিতরে যে যত তাড়াতাড়ি স্নান করতে পারবো ততই পুণ্য পামু। যদিও এইবার টাইম অনেক বেশি, এরপরে কিন্তু অনেকে চেষ্টা করছে যে 10টার আগে স্নানটা সাইরা নেই, কিন্তু ওইটা করতে পারে না। শুধু স্থানীয় কমিটি স্থানীয় প্রশাসন যদি ওরা কচুরি পরিষ্কার করতো, তাহলে আমাদের এই করুণ মৃত্যু হইতো না। আমাদের একটাই দাবি আপনাদের কাছে, আপনারা এটা প্রশাসনকে জানান, প্রতি বছর যেন কচুরিপানা পরিষ্কার করে আমাদের ঘাটগুলা সংস্কার করে দেয়। অন্যান্য বছর ঘাট পরিষ্কার ছিল মাত্র 3টা, এইবার আইসা দেখি 13টা ঘাট এরা নতুন করে সংস্কার করছে। আমাদের কাছে একটা আনন্দ সৃষ্টি হয়েছিল যে অনেকগুলা ঘাট খুব সুন্দর ইয়েতে ঘাটগুলা করছে, মহিলারা স্নান করে কাপড় বদলাইবার ব্যবস্থা করছে, কিন্তু ওরা করে নাই। কচুরিপানাগুলি যে পরিষ্কার করতো, চতুর্দিকে মানুষ স্নান করতো, ওই পারের লোক কিন্তু ওই পারে আসতে পারে না, ওই পারের লোক ওই পারে যাইতে পারে না। শুধু একমাত্র আপনারা কচুরিপানাগুলি কাইন্ডলি দয়া করে কচুরিপানাগুলি একটু দেখে যাবেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা যেই জায়গাটিতে 10 জনকে হতভাগ্য 10 জনকে শুইয়ে রাখা হয়েছে, এই ঘটনার শিকার, মর্মান্তিক শিকার যারা, সেখানে আত্মীয় স্বজনরাও এখানে এসেছেন, এবং এখানে শোকাতুর পরিস্থিতি বিরাজ করছে, এবং অনেকের আত্মীয় স্বজনই এখানে এসেছেন, এবং তারা এখানে আসলে শোকে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন, এবং অনেকেই আমরা এখানে দেখেছি যে শোক সইতে না পেরে তারা আসলে হুঁশ হারিয়ে ফেলেছেন, এবং একই পরিবারের একাধিক সদস্য হারিয়েছেন এমন ঘটনাও ঘটেছে। আমরা এখন একজন আসলে এখানে যারা আছেন আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে এতই শোকার্ত যে তারা আসলে কথা বলতে চাইছেন না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন শোকার্ত স্বজনকে, আপনার কাছে জানতে চাই আপনার কাকে হারিয়েছেন? আমার বোনজি ওইটার নাতি। এই খবরটা কিভাবে জেনেছেন বা কি হয়েছে? মা নাই, বাপ নাই, মা গো, মা, আরে একটু ভিটা কমান না, একটু ভিটা কমান, মা, মা গো, মা গো। দর্শক, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যারা শোকার্ত স্বজন আছেন তারা কিছুক্ষণ পরপরই এখানে কান্নায় ভেঙে পড়েছেন, এবং অনেকেই বেহুশ হয়ে যাচ্ছেন, এবং
এই জায়গাটিতে স্বজনরা এসে অনেকেই অপেক্ষা করছেন যে আনুষ্ঠানিকতার কথা বলা হচ্ছে, মৃতদেহগুলো স্বজনদের হাতে তুলে দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। এখানে অনেকগুলো পরিবারই আমরা দেখতে পেয়েছি যারা একাধিক সদস্য এখানে মারা গেছেন। দর্শক, যেই ব্রিজটিকে ভেঙে পড়েছে বলে আসলে আতঙ্ক ছড়ানো হয়েছিল, সেই ব্রিজটির দিকে আমরা এখন আপনাদেরকে দেখাতে নিয়ে যাব এবং সেই প্রত্যক্ষদর্শীরা অনেকেই বলেছেন যে এখানে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে সেই আতঙ্কটি ছড়িয়েছিল বলে তারা ধারণা করছেন। এবং সেটি হচ্ছে যে আমরা এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম আসলে রাজঘাট এলাকা এবং এই রাজঘাট এলাকার পাশেই হচ্ছে এই বেইলি ব্রিজটি এবং এই বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে বলে ভোর রাতের দিকে একটি মহল ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যমূলকভাবে আতঙ্ক ছড়ায় বলে এখানে যারা পুণ্যার্থী আছেন এবং যাদের স্বজন আছেন সেই স্বজনরা আশঙ্কা করছেন, স্বজনরা অভিযোগ করেছেন। এবং তারা আরো যেটি বলছেন যে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ব্রিজের উপরে যেন বেশি ভিড় না হয় এবং এই ঘাটগুলোতে যেন শৃঙ্খলা বজায় থাকে, এই জন্য এখানে আর্মড পুলিশ এবং পুলিশের নিয়মিত সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন, নিয়োজিত রয়েছেন, দায়িত্ব পালন করছেন। তবে তারা অভিযোগ করছেন যে যেই সময় এই ঘটনাটা ঘটে সেই সময় আসলে পুলিশের এখন যেই ধরনের তৎপরতা দেখা যাচ্ছে সেই ধরনের তৎপরতা ছিল না এবং সে কারণেই তারা অভিযোগ করছেন যে পুলিশের পক্ষ থেকে যদি আগেই এই তৎপরতা নেওয়া হতো, আরো বেশি তৎপরতা নেওয়া হতো, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। এবং এই যে ব্রহ্মপুত্র এবং শীতলক্ষা নদী, সেই তারা এই নদীতে যে কচুরি পানা রয়েছে সেই কচুরি পানা না সরানোটাকেও এখানে যারা আছেন তারা অনেকেই সেই ঘটনাকেও দায়ী করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন বিশাল অনেক প্রচুর পরিমাণের কচুরিপানা জমে আছে নদীতে এবং যেই 13টি ঘাট করা হয়েছে এই ঘাটগুলোর নামকরণ আসলে করা হয়েছে হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবী এবং বিভিন্ন পুণ্যস্থানের নামে। যেমন এই জায়গাটির নাম করা হয়েছে রাজঘাট। এরকম 13টি জায়গায় কচুরিপানা সরিয়ে সেখানে ঘাটের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখানে যারা অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে আসেন পুণ্যস্নানের জন্য তারা যেমনটি বলছেন যে যদি পুরো নদী থেকেই যেই 3 কিলোমিটার এলাকা জুড়ে এই পুণ্যস্নানের অনুষ্ঠানটি হয় সেই এলাকাটিকে যদি এরকম কচুরিপানা মুক্ত করা হতো তাহলে শুধুমাত্র 3টি জায়গায় লাখ লাখ মানুষের ভিড় না হয়ে হয়তো এই ভিড়টা পুরো এলাকা জুড়ে ছড়িয়ে যেত এবং তাহলে হয়তো এই ঘটনাটি ঘটতো না। এর পাশাপাশি সেই লাঙ্গলবন্দ যে মেইন রাস্তা বা মহাসড়ক থেকে এই ভেতর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আসলে মোটামুটি বলা যায় যে হকারদের দখলে চলে গেছে, মেলার যে দোকানি আছে তাদের দখলে চলে গেছে এবং সেই কারণে আসলে তারা বলছেন যে এই রাস্তায় যদি ভিড় কম থাকতো তাহলেও হয়তো এখানে যদি সুশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করতো তাহলেও হয়তো এই ঘটনাটি ঘটতো না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বজনরা এখানে অপেক্ষা করছেন তাদের যেই স্বজনের মৃতদেহ সেই মৃতদেহ বুঝে নেয়ার জন্য অপেক্ষা করছেন এবং একই পরিবারের একাধিক সদস্য মারা গেছে একই পরিবারের একাধিক সদস্য মারা গেছে এমন ঘটনাও আসলে ঘটেছে এবং অনেকেই জানিয়েছেন যে আরো বেশ অনেকেই তাদের স্বজন নিখোঁজ রয়েছেন এবং তাদেরকে পাচ্ছেন না এবং এই এলাকায় যেখানে মৃতদেহ রাখা হয়েছে সেখানে এবং যারা নিখোঁজ রয়েছেন তাদের বিষয়ে তারা কোথায় যারা স্বজনরা জানতে চাইবেন বা খোঁজ নেবেন এইসব বিষয়ে আসলে সুনির্দিষ্টভাবে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়নি বলেও অনেকেই অভিযোগ করছেন এবং তারা দাবি জানাচ্ছেন যেন এই এলাকাটিতে আরো একটু শৃঙ্খলার ব্যবস্থা করা হয় এবং আরো একটু সুসংগঠিতভাবে এই মৃতদেহগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সব শেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। ওমর, আপনি থাকুন সেখানে, আরো সংবাদ সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্য স্নান উৎসবে পদদলিত হয়ে 10 জন মারা গেছেন। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকার একটি ভাড়া বাড়িতে গতরাতে অভিযান চালিয়ে জেএমবির 4 সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় উদ্ধার করা হয়েছে আর্জেস গ্রেনেড, পেট্রোল ও হাত বোমা সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই। বড় ধরনের নাশকতার পরিকল্পনা মাথায় রেখে তারা প্রস্তুত হচ্ছিল বলে জানিয়েছে র্যাব। এদিকে বাড়ির মালিক জানিয়েছেন ব্যবসায়ী পরিচয়ে ছদ্মনামে গত 1 মাস আগে এদের দলনেতা আব্দুর রাজ্জাক বাড়িটি ভাড়া নেয়।
দক্ষিণখানের পূর্ব মোল্লারটেক এলাকার সর্দারপাড়ার এই বাড়িতে জেএমবির একটি দল সংগঠিত হবার চেষ্টা করছে এমন তথ্য ছিল র্যাবের কাছে। বেশ কয়েকদিনের তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হন কর্মকর্তারা। বৃহস্পতিবার মধ্যরাতে জঙ্গিদের গোপন বৈঠক চলাকালে হঠাৎই চালানো হয় অভিযান। হাতে নাতে আটক করা হয় 4 জনকে, যাদের 2 জন জেএমবির এসআর সদস্য। বাড়ির 3 কক্ষে তল্লাশি চালালে একে একে উদ্ধার হয় আরজেস গ্রেনেড, পেট্রোল ও হাত বোমা এবং ককটেল। এছাড়াও উদ্ধার করা হয় বোমা তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ বিস্ফোরক উপাদান ও জিহাদি বই। ব্যবসায়ী পরিচয়ে গত 1 মাস আগে আটককৃতদের দলনেতা আব্দুর রাজ্জাক বাড়িটি ভাড়া নেন বলে জানান বাড়ির মালিক। র্যাবের অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে এসে যেন হতভম্ব হয়ে যান তিনি। বলছিল যে আমি ব্যবসা করি, ওয়াইফ দেশে প্রেগনেন্ট, বাচ্চা এই মাসে হওয়ার কথা, বাচ্চা হয়নি, তারপরে বললাম আর কোনো লোক থাকবে এটা আমার এমন বলেন নাই। এখন তো শুনি আরেকজন বড় ধরনের কোনো নাশকতা চালানোর উদ্দেশ্যেই আটক জঙ্গি সদস্যরা বাড়িটি ভাড়া নিয়ে একত্রিত হয়েছিল বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। এই 4 জনের মধ্যে আব্দুর রাজ্জাক, বয়স হবে 38, সে এসআর সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় সে কর্মরত আছে, যাতে সে জেএমবির সে পুনর্সংগঠনের জন্য। জিয়াউর রহমান একজনকে আটক করা হয়েছে, গায়ের এসআর, এবং হাজ্জালা এসআর সদস্য, সে নওগাঁ জেলায় দায়িত্বপ্রাপ্ত, এবং মোফাজ্জল হোসেন গায়ের এসআর, সে রংপুর জেলায় সে তাদের এই জেএমবির এই কার্যক্রম করছে। মামুন নামে, আসলে ছদ্মনামে এই বাসাটা ভাড়া নিয়েছিল প্রায় 1 মাস আগে। ভাড়া আড়ালেই কিন্তু তারা এই জঙ্গি কার্যক্রম করতো, এবং পেট্রোল বোম সহ এবং অন্যান্য এক্সপ্লোসিভ যেটা পাওয়া গিয়েছে এবং গ্রেনেড পাওয়া গিয়েছে, সেটাতে আসলে বড় কোনো নাশকতার চেষ্টা করেছিল। এছাড়া জঙ্গি তৎপরতা সহ যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে র্যাবের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যাদেরকে আটক করা হয়েছে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং জিজ্ঞাসাবাদের সঙ্গে এদের সঙ্গে সম্পৃক্ততা অন্য কোনো তথ্য যেটাই পাওয়া যাবে সেই ব্যাপারে ভবিষ্যতেও আরও অভিযান চলমান থাকবে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের ডাকা হরতালের কারণে পিছিয়ে যাওয়া গত 8 মার্চের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ শেষ হয়েছে। এসএসসির বাণিজ্য বিভাগের হিসাব বিজ্ঞান এবং দাখিলের রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলমান হরতাল অবরোধের কারণে রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত না হয় সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এসএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 15 লাখ শিক্ষার্থী। নিয়মিতভাবে পরীক্ষা অনুষ্ঠিত হলে এবার এসএসসির সব পরীক্ষা গত 16 মার্চ শেষ হওয়ার কথা ছিল। বাচ্চাদের উপরে তো কিছুটা প্রভাব পড়েই, কেননা পড়াশোনাটা তো ঠিক মতো হয় না, লং একটা গ্যাপ থাকে, তো দেখা যায় ওরা অনেক দুষ্টামি করে, পড়াশোনার দিকে একদম অমনোযোগী থাকে। কারণ বলে 7 দিন সময় আছে, এই সময় আছে, এই করব সেই করব, এই মোবাইল নিয়ে বসে থাকে, দেখা যায় গেমস খেলতে থাকে, এমনি খেলতে থাকে এই খেলা। আর রেজাল্ট কি হবে সেটা জানি না, কবে পরীক্ষা হবে এবং আদৌ হবে কিনা, এই ধরনের একটা টেনশনে কোনো বাচ্চারা পড়াশোনা করে নেই। এর ভিতরে কাজ হয়েছে শুধু বাচ্চা এবং বাবা মা গার্জিয়ান, তাদের সাথে বাচ্চাদের সম্পর্ক খারাপ হয়েছে, কারণ ওরা পড়তে চায় নাই। সময় সংবাদে আরো থাকছে। সারা দেশের বিভিন্ন আদালতে 30 লাখেরও বেশি মামলা নিষ্পত্তির অপেক্ষায়। বিচারক নিয়োগের পাশাপাশি বিকেলেও আদালত পরিচালনার পরামর্শ প্রধান বিচারপতির। আজ সরকারি ছুটির দিনেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন মেয়র পদে বিএনপির নেতা মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার আইনজীবী। ষষ্ঠ দিনের মতো আজ চলছে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ। সকাল 10টা থেকে রাজধানীর পশ্চিম আগারগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয় ও দক্ষিণের মহানগর নাট্যমঞ্চ থেকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন তারা। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাসদ নেতা এবং অভিনয় শিল্পী নাদের চৌধুরী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ফর্ম সংগ্রহ চলবে আগামী 29শে মার্চ পর্যন্ত। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 28 এপ্রিল ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজধানীর শাহজাহানপুরে পত্রিকাবাহী পিকআপ উল্টে একজন নিহত ও 3 জন আহত হয়েছেন। হতাহতরা দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রেসে কাজ করতেন। সংশ্লিষ্টরা জানান, শুক্রবার গভীর রাতে মানবকণ্ঠের প্রেসের কাজ শেষে রাজধানীর বিভিন্ন স্থানে পত্রিকা পৌঁছে দিতে পিকআপ নিয়ে বের হন তারা।
রাত 3:30টার দিকে শাহজাহানপুরের পীরজঙ্গি মাজারের সামনে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে 4 জন আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত মশিউর পত্রিকাটির প্রেস বিভাগে সহকারী অপারেটর হিসেবে কাজ করতেন। আহত অপর 3 জনের অবস্থা আশঙ্কামুক্ত। পত্রিকা ডিস্ট্রিবিউশনের জন্য যে গাড়িটি প্রেস থেকে ছেড়ে আসে, ওই গাড়িতে আমরা সবাই 2-3-4-5 জন আমরা উঠি। ওঠার পরে আমার বাসাতে গায়ে আমি আগে নেমে যাই এবং তারা ওই গাড়িতেই কমলাপুরের দিকে যায় এবং কমলাপুরের কাছে থেকে একটা ফোন আসে রাত্রে, যখন আমি বাসায় পৌঁছি, যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। চট্টগ্রামের আস্তানা বস্তিতে আগুন লেগে আব্দুল আলী নামে এক বৃদ্ধ মারা গেছেন। আগুনে পুড়ে গেছে অর্ধশত ঘরবাড়ি। গত রাতে আরেফিননগর এলাকার ওই বস্তিতে আগুন লাগে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, বায়েজিদ এলাকার বস্তির একটি চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশেপাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘর থেকে বের হতে না পারায় আব্দুল আলী নামে এক বৃদ্ধ মারা যান। ফায়ার সার্ভিস 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে সবকিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় আছেন ক্ষতিগ্রস্ত বস্তিবাসী। এলাকাবাসীর অভিযোগ, কিছু ভূমিদস্যু আস্তানা বস্তিটি দখল করার জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাতে পারে। রাইতে উঠে সবাই আগুন আগুন করে চিল্লাইতেছে, বাড়িয়ে দেখে এদিকে আগুনটা লাগছে কিন্তু বার করার মতন না, সব মাত্র আগুনটা এদিকে ফায়ার সার্ভিস এসে আগুন ব্যবহার করে দেখি আবারে মানে আগুনের তো আগুন থেকে বাইর করা হয়েছে। ভূমিদস্যু সবগুলা মানে আইসা ডর ভয় লাগাইতেছে, বলে কি তোমাদেরকে আগুন দিয়ে এলো জ্বালাই এখান থেকে। পরশুদিন আগে একবার হাতে আঙ্গুরে মারি যাবার হরে কালকা হাতে মেডিকেল যাই হুতিরি, সে মেডিকেল মিটিং করছে। মিটিং করার পরে হেডে তুমি প্রস্তুতি নিয়ে হেরা আয় আঙ্গুরে ঘুমিতে জ্বালা লাগবে কইছে, ঠিক ঘুমিতে জ্বালা আলার হাতে। বিশ্বকাপে 7মবারের মতো ফাইনালে উঠেছে টিম অস্ট্রেলিয়া। তৃতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে 95 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অজিরা। শিরোপা লড়াইয়ে ক্লার্কদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সিডনিতে আগে ব্যাট করে স্টিভ স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া 7 উইকেটে করে 328 রান। জবাবে 19 বল বাকি থাকতে 233 রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামা অজিরা দলীয় 15 রানে হারায় ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট। এরপর দারুণ ব্যাটিং করে দ্বিতীয় উইকেটে 182 রানের জুটি গড়েন অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথ। পরে ক্যারিয়ারের 4র্থ সেঞ্চুরি তুলে স্মিথ আউট হন ব্যক্তিগত 105 রানে। এরপর গ্লেন ম্যাক্সওয়েল 23 রান ও ফিঞ্চ ব্যক্তিগত 80 রানে আউট হয়ে যান। সেই ধাক্কাটা সামলে উঠতে পারেননি অধিনায়ক ক্লার্ক, ওয়াটসন ও ফকনাররা। শেষ দিকে জনসনের 27 রানের সুবাদে বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও তা ধরে রাখতে পারেনি ভারতও। ধাওয়ান, বিরাট কোহলি, রাহানে, জাদেজারাও দ্রুত সাজঘরে ফিরে যান। এরপর দলের হাল ধরে অধিনায়ক ধোনি একাই লড়াই করে যান, কিন্তু ধোনি ব্যক্তিগত 65 রান করে রান আউট হলে আর ম্যাচে ফিরতে পারেননি বর্তমান চ্যাম্পিয়নরা। ফাইনালে ওঠার আনন্দে মাতে স্বাগতিক অস্ট্রেলিয়া। And he advances, hits it hard over cover. 6 runs. Great strike from. Ooh, that's out, is it? He's given up. He's hit the stumps. That's a classic dismissal. He continues his fantastic World Cup. He's got another game in him. অযথা শর্তারোপ না করে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপিকে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম। সকালে বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউশনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী একথা বলেন। এ সময় সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এই নির্বাচনে অংশ না নেয়ার মতো ভুল করলে বিএনপি নামের দলটি নিশ্চিহ্ন হয়ে যাবে। যারা মানুষ পুড়িয়ে মারছে তাদের সাথে যদি কোনো আলোচনা হয়, অর্থাৎ একটা সংস্কৃতি চালু হবে, মানুষ পুড়িয়ে মারলে আলোচনা করা যায়, দাবি আদায় করা যায়, এই সংস্কৃতি আমরা চালু হতে দিতে রাজি না। পরিষ্কার কথা বলে আচ্ছা, সিটি কর্পোরেশনের নির্বাচন ঘোষণা করেছে, তারা নির্বাচনে আসবেন, আমরা আশা করি নির্বাচনে আসবেন। তাদের একটা সম্মানজনক ট্রানজিট তারা খুঁজছিলেন, সেই ট্রানজিট তারা পেয়েছেন। আমরা আশা করি তারা ওখানে এই নির্বাচনে তারা আসবেন। যদি না আসেন, 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে না এসে যে ভুলটা করেছেন, আরেকটি ভুল তিনি করবেন। ওই ভুলের খেসারত তিনি দিচ্ছেন। আর এখন যদি এই যে ভুল করবেন, এই ভুলের খেসারতে
বিএনপি নামক দলটির বিলুপ্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। অ্যাসিডে দগ্ধ হওয়ার 4 দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেন নারায়ণগঞ্জের গৃহবধূ ইয়াসমিন। গতরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনেরা অভিযোগ করেন, পারিবারিক কলহের জের ধরে গত 22 মার্চ রাতে স্বামীর ছোড়া অ্যাসিডে দগ্ধ হন ফতুল্লার ভুইঘর এলাকার বাসিন্দা ইয়াসমিন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। 4 দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। স্বজনদের দাবি, পারিবারিক কলহের কারণে এর আগেও বিভিন্ন সময় স্বামী পলাশের হাতে নির্যাতনের শিকার হন গৃহবধূ ইয়াসমিন। এই ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় স্বামী পলাশের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার। আমার বোনের খালি অন্য অন্য বেটাকে দিয়ে খালি সন্দেহ করছে। ওই কোনো চাষবাগর লগে কোনো ভাইগর লগে কোনো একটা লোক বাড়িতে কাজের জন্য আসে, জিজ্ঞেস করলে ওরে দিয়ে নানান ধরনের কথা কইছে। এই কারণে আমার বোন 1 বছর যাব তার স্বামীর ঘরে যায় না। ফতুল্লা থানায় কেস হয়েছে, কিন্তু এই ব্যাপারে এরা তেমন একটা অ্যালই করতেছে না, বুঝছেন। ও টাকা পয়সা দিয়ে অনেক কিছু করার চেষ্টা করতেছে। 2013 সালে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা আর জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের পর ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা। যৌথ বাহিনীর অভিযানের পাশাপাশি প্রশাসনে রদবদলের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। লাগাতার হরতাল অবরোধেও তেমন নেতিবাচক প্রভাব পড়েনি জেলায়। স্বাভাবিক অবস্থা ফিরে আসায় উচ্ছ্বসিত স্থানীয়রা। জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় জেলায় শান্তি ফিরে এসেছে। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাইদির ফাঁসির রায় ঘোষণার পর 2013 সালের 28 ফেব্রুয়ারি থেকে উত্তপ্ত হয়ে ওঠে সাতক্ষীরার রাজনৈতিক পরিস্থিতি। গাছ ফেলে সড়ক অবরোধ, বাড়িঘর ভাঙচুর, হত্যা লুট সহ ধ্বংসযজ্ঞ চালায় জামায়াত শিবির। কার্যত সারা দেশ থেকে অবরুদ্ধ হয়ে পড়ে সাতক্ষীরা। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে ওই বছরের ফেব্রুয়ারি থেকে 2014 সালের এপ্রিল পর্যন্ত রাজনৈতিক সহিংসতা ও কথিত বন্দুকযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের 54 জন নেতাকর্মী নিহত হয়। এ অবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয় প্রশাসনে। শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। পুলিশের দাবি, এরপরই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা আহত হয়েছে এবং দু একটি ক্ষেত্রে অপরাধীরা নিহত হওয়ার মতো ঘটনাও ঘটেছে। তবে আমরা মাঝে মধ্যে কোনো কোনো পত্রপত্রিকায় দেখে থাকি যে বিভিন্ন হত্যা গুমের কথা বলা হচ্ছে, যা বাস্তব সাতক্ষীরার বাস্তবতার সাথে কোনোই মিল নেই। প্রায় 1 বছর ধরে বেশ শান্ত জেলার রাজনৈতিক পরিস্থিতি। চলমান হরতাল অবরোধের মাঝেও অনেকটা স্বাভাবিক জনজীবন। আমরা জামাত শিবিরের তাণ্ডব থেকে সাতক্ষীরায় আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িকে অগ্নিসংযোগ এবং ভাঙচুর থেকে আমরা অনেক ভালো আছি। এখন আজকের সাতক্ষীরা মানুষ শান্তিতে বসবাস করতে পারছে, ঘুমাতে পারছে। 1 বছরের ভিতরে আমরা কখনো কোনো হরতালের কোনো চিত্র টের পাই নাই। এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, তারা আর জেলায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চান না। আমরা আশা করি যে সাতক্ষীরা জঙ্গিবাদ বা সন্ত্রাস জামাত শিবির বিএনপির দ্বারা আর মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে। অন্যদিকে জেলা প্রশাসক বলছেন, প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রয়াসে ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা। সারা দেশের সার্বিক রাষ্ট্র পরিস্থিতি কম্পারেটিভ স্টাডি, তাতে করে আমরা সর্বোচ্চ অবস্থানে আছি। এটি কিন্তু আসলে সামগ্রিকভাবে এই এলাকাবাসী বা সাতক্ষীরাবাসীর প্রচেষ্টা। হরতাল অবরোধের মাঝেও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, 2014-15 অর্থ বছরে স্থলবন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় 164 কোটি টাকা, যা গত 6 মাসেই অর্জন হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। দেশের উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত বিভিন্ন স্তরে 30 লাখেরও বেশি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। বর্তমানে যে বিচারক রয়েছেন তাদের দিয়ে এই মামলা নিষ্পত্তি করতে 100 বছর লেগে যাবে বলে মনে করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বিচার প্রার্থীদের এই অবস্থা থেকে মুক্তির জন্য আরও বিচারক নিয়োগের পাশাপাশি বিকেলেও আদালত পরিচালনার জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি। আরও জানাচ্ছেন ইকরামুল কবির। 2014 সালে সিলেট জেলা জজ আদালতে মামলা দায়ের করা হয় 6551টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে 4241টির। আর বছর শেষে 17574টি মামলা বিচারাধীন অবস্থায় থেকে যায়। প্রতি বছর যে পরিমাণ মামলা দায়ের হচ্ছে, নিষ্পত্তির পর বছর শেষে থেকে যাচ্ছে 35 মামলা। ফলে বছর যায় বছর আসে, কিন্তু বিচার প্রার্থীদের ভোগান্তির শেষ হয় না। 2009 সাল থেকে মামলা চলে, কিন্তু কোন সময় শেষ হইব কোনো নির্ধারণ নাই। আমরা চাই যে সরকারের প্রতি আমরা এই মামলাটা অতি দ্রুত যেন আমরা গরিব মানুষের দিকে চাই আমরা মামলাটা নিষ্পত্তি করে দিন। 6 বছর থেকে আমরা মামলাটা চলে। এখন আমরা তো
গরিব মানুষ আওয়া যাওয়া খুব কষ্ট করি আর কিন্তু মামলা শেষ করা না। প্রধান বিচারপতি জানান, আপিল বিভাগে 15,500, হাইকোর্টে 3,61,000, নিম্ন আদালতে প্রায় 26 লাখ। সব মিলে বিচারাধীন মামলা রয়েছে 30,07,860টি। নতুন মামলা ছাড়া শুধু এই মামলাই নিষ্পত্তিতে লেগে যাবে 100 বছর। এই মামলাগুলো যদি আমরা নিষ্পত্তি করি, আজ থেকে যদি আমরা কোনো মামলা দায়ের না করি, বর্তমান যে পেশ অফ ডিসপোজাল সেই হিসাবে করলে এই মামলাগুলো আগামী 100 বছর আমরা শেষ করতে পারবো না। মামলার দীর্ঘ জটের অন্যতম কারণ বিচারক স্বল্পতা। এই অবস্থা থেকে নিষ্পত্তির জন্য নতুন বিচারক নিয়োগের পাশাপাশি 2 শিফটে আদালত চালু করার ব্যাপারে আইনজীবীদের সহযোগিতা চান প্রধান বিচারপতি। বিচারকদেরকে আমি বাধ্য করছি এবং করব যাতে তারা বিকালে বসবেন, লাঞ্চের পরে কোর্ট করবেন, কিন্তু আপনারাও একটু সময় নেবেন, আপনারা থাকবেন। আইনজীবীরা প্রধান বিচারপতির এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন। 2 হাফে যদি বিচারিক কার্যক্রম পরিচালিত হয় তাহলে আমরা জট খুব তাড়াতাড়ি নিরসন হবে বলে আমি আশা রাখি। সকল কোর্টই যদি মনে করেন বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য দ্বিতীয়ার্ধে কোর্ট করতে চান, এখানে আইনজীবীদের সহযোগিতা অবশ্যই থাকবে। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, জননিরাপত্তা বিষয়ক অপরাধ দমন ট্রাইব্যুনাল, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, যুগ্ম জেলা জজের 2টি আদালত সহ বেশ কয়েকটি আদালত বর্তমানে বিচারক শূন্য রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অষ্টমী পূর্ণ স্নান উৎসবে পদদলিত হয়ে 10 জনের মৃত্যু, আহত প্রায় অর্ধশত। অব্যবস্থাপনাকে দুষলেন পুণ্যার্থীরা। রাজধানীর দক্ষিণখান থেকে আরজেস গ্রেনেড বিস্ফোরক, জিহাদি বইসহ 4 জেএমবি সদস্য আটক। বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল দাবি র্যাবের। ছুটির দিনেও চলছে ঢাকার 2 সিটির মনোনয়ন ফর্ম সংগ্রহ। চট্টগ্রাম সিটি নির্বাচনে শুরু হচ্ছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্তের কাজ। রাজনৈতিক সহিংসতা আর জামায়াত শিবিরের ধ্বংসযজ্ঞের পর ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা। লাগাতার হরতাল অবরোধেও পড়েনি নেতিবাচক প্রভাব। এবং ইন্টারনেট ব্যবহার করে কৃষকদের কৃষি পরামর্শ দেওয়ার উদ্যোগ সরকারের। প্রান্তিক কর্মীরা এ বিষয়ে দক্ষ হলেই সুফল মিলবে, অভিমত বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।